আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কর্নিয়া থেকে আজকে আরেকটি লাইভ ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে নিবে। অনেকদিন পর তোমাদের সাথে আজকে দেখা হতে যাচ্ছে। ওকে, তো যারা ইতোমধ্যে যুক্ত হয়েছো আমাদের সাথে, সবাই আমাকে একটু জানাবে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আমাকে। আর অবশ্যই লাইভ ক্লাসটি কিন্তু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবে। কারা জয়েন হয়েছো ইতোমধ্যে আমাকে তোমরা একটু জানাবে। আর যারা জয়েন হয়েছো যারা জয়েন হয়েছো তারা আমাকে একটু জানাবে যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর আমাদের আজকের ক্লাসটি সাধারণ বিজ্ঞান, যেটি সবার জন্য উন্মুক্ত। দ্যাট মিনস ব্যাচেলার হোক, মানে বিএসসি যারা দিবা বা যারা তোমার ডিপ্লোমা দিবা অথবা মিডওয়াইফ, সবার জন্য সাধারণ বিজ্ঞান সবার জন্য। এবং সাথে থাকবে আরো কিছু টেকনিক্যাল টাইপের কোশ্চেন, যেগুলো ধরো সরাসরি তুমি বইয়ে পাবে না। এগুলো তোমার অনেকটা হসপিটাল বেস, যেহেতু তুমি নার্সিং এ আসতে চাচ্ছ, তো তোমাকে কিছু জিনিস সেবামূলক প্রশ্ন, মানে হসপিটাল রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু থাকে। তো এই টাইপের কিছু জিনিস নিয়ে আমরা আজকে ক্লাস করব, জানবো। যারা ইতিমধ্যে আমাকে একটু জানাবে, যদি কেউ জয়েন হয়ে থাকে আমাকে একটু জানাবে সব ঠিক আছে কিনা। যারা নার্সিং এ তোমার সেকেন্ড টাইম দিতে যাচ্ছ অথবা থার্ড টাইম দিতে যাচ্ছ, থার্ড টাইমও কিন্তু আছে। অনেকের আবার মনে প্রশ্ন থাকে যে থার্ড টাইম এখন আবার তুলে দিয়েছে কিনা। এখনো কিন্তু তুলে দেয়নি, যদিও এটা তোলার কথা বলা হচ্ছিল, কিন্তু এটা তোলা হয়নি। এখনো থার্ড টাইম আছে, অর্থাৎ থার্ড টাইমও পরীক্ষা দেওয়া যাবে। আজকে মনে হচ্ছে লাইট একটু কম, একটু অন্ধকার লাগতেছে। ওকে, আমি দেখতে পাচ্ছি তামান্না জাহান বৃষ্টি বলেছে জি আপু ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসের মধ্যে চলে যাই, তাই না? আমরা ক্লাসে চলে যাই। মায়াবী কন্যা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। যার যত প্রশ্ন আছে সবাই কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি সেটা আমার দৃষ্টিতে আসে। মোবারক হোসেন লিমন কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো আমাদের আজকে আমরা কি নিয়ে কথা বলবো? ডিপ্লোমা 2024-25 যে প্রশ্ন আসছিল, যে টপিক থেকে প্রশ্ন আসছিল এবং যেখান থেকে এবছরও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আমরা তেমন কিছু প্রশ্ন এবং ওই টপিকটা নিয়ে কথা বলবো। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে। মরিয়ম ইসলাম আপু কেমন আছেন? মোবারক হোসেন লিমন কেমন আছেন আপু? এই তো ভালো আছি। শারমিন নিপা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুল ইসলাম আসসালামু আলাইকুম। উর্মিলা মিশ্রা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে চলে যাই। দেখো, কুমির কুমির কোন শ্রেণীর প্রাণী? এটা বলো, কুমির কোন শ্রেণীর প্রাণী? কুমির কোন শ্রেণীর প্রাণী? অ্যাভিস, রেপটিলিয়ান, এমফিবিয়ান আর ম্যামালিয়ান। দেখো, এখানে কিন্তু এটা আমাদের বায়োলজি পার্টের অংশ। সাধারণ বিজ্ঞান যদি তুমি পড়তে আসো, সাধারণ বিজ্ঞানের মধ্যে কিন্তু তুমি বায়োলজি পাবে, ফিজিক্সও পাবে, কেমিস্ট্রিও পাবে। ঠিক আছে, সবকিছু বেসিক জিনিসটা তুমি পাবে। ওকে, বেসিক জিনিসটা পাবে। শ্রাবণের মেঘ কন্যা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। উর্মিলা মির্জা, এমএসটি তানিয়া আক্তার, ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো যারা এটার উত্তর জানো তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে কুমির কোন শ্রেণীর প্রাণী। এটা কিন্তু আমাদের বায়োলজির অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটাকে আমরা বলি প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞানের তোমার প্রথম অধ্যায়ের প্রশ্ন। এখান থেকে প্রত্যেক বছর কিন্তু তোমার এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকে, বুঝতে পেরেছো? প্রত্যেক বছর তোমার কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নায়া তালুকদার,
আচ্ছা বাবা, অনেকে অনেকে সালাম দিয়েছো, তোমাদের সবার সালামের উত্তর দিয়েছি। এবার তোমরা হচ্ছে একটু উত্তরগুলো জানো, এটা একটু বলো। কুমির কোন শ্রেণীর প্রাণী? দেখি আমাদের ফার্স্ট কোশ্চেনের উত্তর কে কে বলতে পারো, দেখবো কে কে বলতে পারো। বলো তো, তাড়াতাড়ি করে বলো তো। অ্যাভিস, রেপটিলিয়ান, এমফিবিয়ান, ম্যামালিয়ান। একজনের উত্তর আমি পেয়েছি, মরিয়ম ইসলাম বলেছো এমফিবিয়ান। এটা কি ঠিক? বলো তো, আর কেউ জানি আমরা? কুমির কোন শ্রেণীর প্রাণী? প্রতি বছর কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এখানে আসতে পারতো তোমার হচ্ছে মানুষ কোন শ্রেণীর প্রাণী। এটাই তো খুঁজছিলাম এতক্ষণ ধরে। দেখো এখান থেকে হচ্ছে আমাদের এমনও আসতে পারতো যে হচ্ছে তোমার মানুষ কোন শ্রেণীর প্রাণী, বা হচ্ছে জাতীয় পাখি কোন কোন পর্বের প্রাণী বা কোন শ্রেণীর প্রাণী। আচ্ছা দেখি, আর কেউ জানো না এটা? আর কেউ জানো না? কে যেন বলেছিল, মরিয়ম ইসলাম বলেছিল হচ্ছে এমফিবিয়ান না, কুমির হচ্ছে তোমার রেপটিলিয়ান পর্বের। ঠিক আছে, মনে রাখবে কুমির হচ্ছে তোমার রেপটিলিয়ান পর্বের। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন থাকে, তো এখানে ভুল করা যাবে না বাবারা। আপনাদের এটা কি চেঞ্জ হয়েছে আগের থেকে? না না, তো এবার আগে তো নরমালি হচ্ছে আপনার ওটা ভালো ছিল। ওকে, আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, যারা হচ্ছে তোমার ভুল উত্তর দিয়েছিলে তারা একটু কারেকশন করে নিবে, তারা হচ্ছে একটু কারেকশন করে নিবে। ওকে, এটা বলো, খুবই সুন্দর একটা প্রশ্ন। এবার ঠিক আছে, এমনই যাচ্ছিলাম। ইশিহারা চার্ট কি? বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহৃত চার্ট, শিশুদের বুদ্ধি পরীক্ষায় ব্যবহৃত চার্ট, চোখের পাওয়ার নির্ণয়ে ব্যবহৃত চার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ণয়ে ব্যবহৃত চার্ট। ইশিহারা চার্ট কি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই চার্টটা হচ্ছে তোমরা তোমরা নিজেরাও কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারো যে আসলে তুমি এই ডিজিজে আক্রান্ত কিনা। হ্যাঁ, যদি চার্টটা তুমি বুঝতে পারো তাহলে তুমি ডিজিজে আক্রান্ত না, যদি ধরতে না পারো তার মানে তুমিও কিন্তু এটা আক্রান্ত। বুঝতে পেরেছো? এটা বলো। থ্যাংক ইউ। এটা বলো, ইশিহারা চার্ট কি? ইশিহারা চার্ট কি? বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহৃত চার্ট। আগেরটা কিন্তু কেউ পারো নাই, দেখি এবারটা কে পারে। আগের বারটা কেউ পারো না, একজন উত্তর দিয়েছিল, যদিও উত্তর দিয়েছো, হ্যাঁ চেষ্টা করেছো। না পারলে সমস্যা নাই, আমরা ভুল থেকে শিখবো। যারা ভুল করো, যদি মনে করো যে না ভুল হচ্ছে উত্তর আমি আর দিবই না, না এমনটা করা যাবে না। ভুল করো, ভুল থেকেই হচ্ছে আমরা শিখবো। এখানে ভুল করো যাতে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় গিয়ে ভুল না হয়। গুড। অনেকে উত্তর করেছো মায়াবী কন্যা, এমডি গিয়াসউদ্দিন, সনাতনী রাজকন্যা, রুমা খানম, রুমানা আক্তার। গুড। সবাই বলেছো এ। উর্মিলা মির্জা, গুড, কনগ্রাচুলেশন। গুড। তাহলে ইশিহারা চার্ট হচ্ছে আমরা বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহার করি। ঠিক আছে, বর্ণান্ধ যারা বর্ণান্ধ তা নির্ণয় করার জন্যই হচ্ছে আমাদের এই চার্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেহেতু কেউ ভুল করোনি আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। এটা বলো তো, এটা দেখছো, এটা হচ্ছে তোমার নার্সিং টেকনিক্যাল টাইপের একটা প্রশ্ন, যেমন এটা সরাসরি হচ্ছে তোমাদের বইয়ে ওভাবে দেওয়া নাই। গুড, মরিয়ম ইসলাম আপু অ্যান্সার দিছো তো? হ্যাঁ বাবা, তোমার উত্তর পেয়েছে। মোবারক হোসেন লিমনও দিয়েছো। আচ্ছা এবার এটার উত্তর দাও। জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়? মহিলা, পঙ্গু, বয়স্ক আর হচ্ছে নবজাতক। যেটা বললাম যে এটা হচ্ছে আমরা বায়োলজি বা তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান বা রসায়ন কোনোটার মধ্যে একে আমরা ফেলি না। এটা হচ্ছে তোমার নার্সিং টেকনিক্যাল টাইপের। অর্থাৎ তুমি যেহেতু নার্সিং আসতে চাচ্ছ, মানে তুমি সেবামূলক একটা পেশা আসতে চাচ্ছ, এখানে কিছু সাধারণ সেবামূলক কাজ বা কোন কোন টপিক আছে, কি কি বিষয়ে তোমাকে কাজ করতে হবে, কি তোমার একদম না জানলেই নয়, কারণ তুমি একজন লাইফ সেভার, তুমি একটা মানুষের জীবন সেভ করবা, তোমাকে তো হচ্ছে কিছু জিনিস বেসিক নলেজ থাকতে হবে। আচ্ছা, তো এটা বলো, এটা কি হবে? জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়? মহিলা, পঙ্গু, বয়স্ক আর হচ্ছে নবজাতক।
একটু তাড়াতাড়ি বলবে, একটু তাড়াতাড়ি বলবে। কেউ জানি না, জানি তো, নাকি কমেন্ট আমার কাছে পরে আসছে? কমেন্ট কি পরে আসছে আমার কাছে? একটু বলো তো বাচ্চারা, তাড়াতাড়ি বলো। 3 নম্বরে বলো, 2 নম্বরে পড়ে থাকলে হবে বলো তো? 2 নম্বরে এখনো পড়ে থাকলে হবে না, 3 নম্বরের উত্তর দাও। জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়? গুড গুড গুড। সনাতনী রাজকন্যা, আমি একটা উত্তর পেয়েছি, বয়স্ক, রাইট। জেরিয়াট্রিক্স বিভাগে হচ্ছে তোমার বয়স্ক রোগীকে চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ নার্সিং এর এই জেরিয়াট্রিক্স এমনই একটা ভাগ যেখানে তোমার বয়স্ক মানুষদের নিয়ে কাজ করা হয়, তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায়, তাদের জীবনটাকে কিভাবে আরো তোমার হচ্ছে সহজ করা যায়। কারণ দেখবা যখন মানুষের বয়স হয়ে যায় সে কিন্তু একটা বাচ্চার মতোই, তাকে একটা বাচ্চার মতো তোমার হচ্ছে মানে দেখাশোনা করতে হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে জেরিয়াট্রিক্স বিভাগে হচ্ছে আমাদের বয়স্ক রোগীদের সেবা দেওয়া হয়। অনেকে বলেছে জানি না, রোমান আক্তার জেনে নাও। জেরিয়াট্রিক্স হচ্ছে তোমার বয়স্ক রোগীদের, এরকম আরো কিছু আমি বলে দিচ্ছি, যেমন তোমার হচ্ছে পেডিয়াট্রিক। এখান থেকে আমরা আরো কি কি জানতে পারি? পেডিয়াট্রিক এটা হচ্ছে তোমার বাচ্চাদের, ঠিক আছে, বাচ্চাদের নিয়ে হচ্ছে এখানে বাচ্চাদের সেবা যত্ন দেওয়া হয় যে সেক্টর, সেটা হচ্ছে পেডিয়াট্রিক। এখান থেকে তোমার হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদের নিয়ে যে যে শাখায় আলোচনা করা হয় বা বাচ্চাদের নিয়ে যে সেবামূলক শাখাটা আছে সেটা কি? সেটা হচ্ছে তোমার পেডিয়াট্রিক। তারপরে যেটা হচ্ছে তোমার ডক্টরদের এখানে এরকম আসতে পারে যে কোন শাখায় বা যে ডক্টর তোমার হচ্ছে নার্ভ নিয়ে কাজ করে তিনি কি হবেন? নেফ্রন নিয়ে যিনি কাজ করেন, তো যদি নেফ্রন বা কিডনি আমরা বলি, কিডনি স্পেশালিস্ট যিনি, তাকে আমরা বলি নেফ্রোলজিস্ট। তারপরে হচ্ছে তোমার যিনি হৃদরোগ নিয়ে কাজ করেন, হার্টের রোগ নিয়ে কাজ করেন, তাকে আমরা বলি কার্ডিওলজিস্ট। তারপরে হচ্ছে আরো কি আছে? নেফ্রোলজিস্ট বললাম, কার্ডিওলজিস্ট বললাম। দাঁত নিয়ে যেসব ডক্টর কাজ করেন, দাঁত নিয়ে কাজ করা যাদের কাজ, তাদেরকে আমরা বলি ডেন্টিস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে যারা মানসিক সমস্যা নিয়ে কাজ করে তাদেরকে আমরা কি বলি? সাইকিয়াট্রিস্ট, তাই না? ওকে আপু, তোমার তো জায়গায় কমেন্ট কি পড়ে যাচ্ছে, অ্যান্সার তো সাথে সাথে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছেও সাথে সাথেই আসবে। মাহফুজ বিন বাসরা, আমি তো নার্সিং পড়তেছি, আপনার ক্লাস ভালো লাগে তাই এবার আসলাম, খুলনা মেডিকেল কলেজ খুলনা। গুড, খুবই ভালো ভাইয়া, খুবই ভালো, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এরকম হচ্ছে আমরা জানবো যেমন পেডিয়াট্রিকে বাচ্চাদের, জেরিয়াট্রিক্সে হচ্ছে বয়স্কদের, তারপরে হচ্ছে আরো কয়েকটা মানে ভাগের কথা আমি বললাম। এইসব জিনিস হচ্ছে তোমরা একটু মাথায় রাখবে, তাহলে তোমার পরীক্ষা দেখবে ইজি হয়ে গেছে। ও শিট। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা একটু বলো তো, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ কি? লাইসোজোম জিনিসটা কি? এটা কোথায় থাকে? কোথায় থাকে? এটা কিন্তু হচ্ছে আমাদের একটা আত্মঘাতী থলিকা আমরা বলি, তাই না? এই লাইসোজোমের অপর নাম হচ্ছে তোমার আত্মঘাতী থলিকা, মনে রাখবে। আত্মঘাতী থলিকা হচ্ছে লাইসোজোম, যেটা হচ্ছে তোমার কিসের মধ্যে থাকে? কোষের মধ্যে থাকে। কোষের একটা পার্ট কিন্তু হচ্ছে তোমার এই লাইসোজোম। আপু চিনলেন? হ্যাঁ চিনেছি। কি অবস্থা তোমার? তোমার তো খোঁজই নাই, যদি তোমার নামটা আমি পড়তে পারছি না, সরি, কারণ হচ্ছে আমি আরবি পড়তে পারি না, বাট আমি তোমাকে চিনতে পেরেছি। মরিয়ম ইসলাম বলেছো 4 নম্বরে, বলেছো 3 গ বলেছো, রাইট, জীবাণু ধ্বংস করা। দেখেছো এটাকে কি বলেছি? আত্মঘাতী, তাই না? মানে হচ্ছে ঘাতক, এবং নিজেকেই নিজে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে তোমার জীবাণু ধ্বংস করা। তো তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো এটাও কিন্তু তোমার হচ্ছে 24-25-এ আসছে, এই প্রশ্নটা তোমার হচ্ছে ডিপ্লোমাতে আসছে। তো এরকম কোষের এইবার লাইসোজোম আসছে, পরবর্তীবার হয়তো রাইবোজোম আসবে। যেমন রাইবোজোমের কাজকে, একটা প্রোটিন হচ্ছে তোমার ও স্টোর করে রাখে, রাইবোজোমকে আমরা বলি হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এইবার লাইসোজোম আসছে, পরেরবার তোমার এখানে কি আসতে পারে? রাইবোজোম আসতে পারে, রাইবোজোম আসতে পারে। বা হচ্ছে কোষের আরো কিছু ইম্পর্টেন্ট অর্গান আছে, সেগুলা হচ্ছে তোমার যেমন নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তারপরে আরো কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় তোমার পাওয়ার হাউস। তারপরে হচ্ছে আরো কি আছে? ক্রোমোজোম আছে। ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ থাকে, তাই না? ডিএনএ কে আমরা আবার ওখানে আবার কি পাবো? ওখানে আবার জিন পাবো। তার মানে কোষের যে স্ট্রাকচারটা,
কোষের মধ্যে যেসব অঙ্গাণু থাকে ওই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এরকম আগের বছর লাইসোজোম আসলো, এই বছর রাইবোজোম আসতে পারে, অথবা বললাম যে তোমার নিউক্লিয়াস আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। গুড। তো হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি, ও আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের অফলাইন ব্যাচে ভর্তি চলছে ৩,৫০০ টাকা ছাড়ে। অফারটি চলবে হচ্ছে তোমার ৩১শে অগস্ট পর্যন্ত। তোমার হচ্ছে বিএসসি নার্সিং এ যারা ভর্তি হতে চাচ্ছ তাদের হচ্ছে হবে ১৩,৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবে, এবং যারা হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হবে তারা হচ্ছে ১২,৫০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো যারা হচ্ছে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যে কোনো শাখায় হচ্ছে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। প্রত্যেকটা শাখার জন্য তোমার হচ্ছে নাম্বার দেওয়া আছে। ওকে। আর একটা হচ্ছে আমাদের অফলাইনে ৮ মাসের ডাবল কোর্স, এটাও তোমার হচ্ছে বিএসসি নার্সিং এবং হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। ভর্তি হলে দেখো তুমি কি কি পেয়ে যাবে। একদম ৮টা সেটের হচ্ছে একটা প্যাকেজ তোমরা পাবে। গাইড থাকবে, প্রশ্ন ব্যাংক সহ বিষয় ভিত্তিক এক সেট বই থাকবে, যেখানে টোটাল হচ্ছে 7টি আলাদা আলাদা লেকচার শিট তোমরা পাবে। ওয়েমার শিট থাকবে, যেটা হচ্ছে তুমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে পরীক্ষা দেওয়ার আগে। এরপরে হচ্ছে কলম থাকবে, স্কেল থাকবে, জিপার ফাইল থাকবে, চাবির রিং থাকবে, স্পেশাল রিং হচ্ছে কর্ণের পক্ষ থেকে ১৫১ সেট প্রশ্নপত্র। মাই গড, পরীক্ষার জন্য যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি যত বেশি পরীক্ষা দিবে, যত বেশি নিজেকে যাচাই করবে, তোমার জন্য তত বেশি লাভ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, অনেক কথা বললাম, তাহলে এবার আমাকে এটা বলো, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? আপু আপনাকে খুঁজে আসলাম কোচিং থেকে। তানজিলা ইসলাম মিথিলা, কয় ঘন্টা ক্লাস এটা? আই থিঙ্ক এটা 1 আওয়ারের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এটা বলো, এটা বলো, কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? নদী, হ্রদ, ঝর্ণা, আর হচ্ছে তোমার সমুদ্র। কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? জীবের উৎপত্তি হয় কোন পানিতে প্রথম? আচ্ছা, যারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছি তারা নিজেদের টাইমলাইনে হচ্ছে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিব। হ্যাঁ, তোমার গলার অবস্থা বাজে। খাদিজাতুল কুবরা তানিয়া, হারে মেয়েদের সাথে তো অনেকদিন দেখা হয় না। কেমন আছো আপু তুমি? রুমা খাতুন, রুমা খাতুন বলেছো ডি, সনাতনী রাজকন্যা, গুড। সমুদ্র, হ্যাঁ। কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? এটা হচ্ছে তোমার সমুদ্রের পানিতে, সঠিক উত্তর। আমরা নেক্সটে চলে যাই। এটা বলো, খুবই ভালো একটা প্রশ্ন। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, ওজিওমিটার, স্ফিগমোম্যানোমিটার, অল্টিমিটার। তোমরা নার্সিং এ আসতে চাচ্ছ, এটা নিয়ে তোমাদের সবসময় কাজ করতে হবে, এবং এটাই হচ্ছে তোমার গলায় ঝুলানোর জিনিস। তোমাদের বলতে পারো যে বিয়ের সময় যে মালা বদল হয় না, তো মালাটা হচ্ছে মুখ্য তখন। তো আমাদের, তুমি নার্সিং এ আসতে চাচ্ছ, সরি, এখানে একটা জিনিস আছে, মানে এখানে আছে, এটা ডিরেক্টলি ঝুলায় না আবার ঝুলায়। ঠিক আছে, এটা ঝুলায় না আবার ঝুলায়, এটার সাথে একটা জিনিস থাকে, ওইটা হচ্ছে বেশি ঝুলায়। ঠিক আছে, ওকে। তো এটা বলো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এটা যদি তুমি পারো তাইলে মনে করবা তুমি চান্স পেয়ে গেছো। 6 বলেছো ক, শ্রাবণের মেঘকন্যা বলেছো, ক বলেছো ব্যারোমিটার। খাদিজাতুল কুবরা তানিয়ে, আমাকে চিনতে পেরেছো আপু? হ্যাঁ বাচ্চা, কেন চিনবো না, তুমি তো আমার রেগুলার স্টুডেন্ট। শামিন নিপা বলেছো গ, মোবারক হোসেন লিমন, শম্পা পাল। দেখো তোমরা অনেকে কর গ লাগাইছো, মাইক ডিভাইডারটা ধরে, এটা জানা উচিত ছিল, এটা নার্সিং এর টেকনিক্যাল টাইপের কোশ্চেন। এটা ব্যারোমিটার কেন? রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। তোমরা হসপিটালে যাও বা ডক্টর দেখাইতে যাও, এই যে এখানে একটা জিনিস পেঁচায় না, এখানে একটা জিনিস পেঁচায় ধরে, ওইটা দিয়েই হচ্ছে তোমার ওই এখানে প্রেসার দিয়ে রাখে, রক্তটাকে চাপ দেয়, ওইটাই হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র, ওইটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। তো এটা নর্মালি ঝুলায় না, আমরা মাঝে মধ্যে জাস্ট এমনি ঘাড়ের উপর রাখা দেই কাজের সুবিধার জন্য আর কি। ঠিক আছে, গলায় ঝুলানো থাকে তোমার স্টেথোস্কোপ, যেটা দ্বারা তোমার হচ্ছে হার্ট সাউন্ড বা লাং সাউন্ড শোনা হয়। তো এই স্টেথোস্কোপ এবং স্ফিগমোম্যানোমিটার দুইটাই হচ্ছে আমার রক্তচাপ মাপার জন্য দরকার হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা ওই স্টেথোটা দিয়ে হচ্ছে আমরা হার্টের সাউন্ডটা শুনি, আর এটা দিয়ে হচ্ছে প্রেসারটা দিই। ঠিক আছে, রক্তের চাপটা দেখি। ম্যাম আপনি কোন মেডিকেল থেকে বিএসসি করেন? আমি হচ্ছে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল থেকে তোমার হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করেছি। ওকে, তো আমরা নেক্সটে চলে যাই। এটা বলো,
দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? ভিটামিন সঞ্চিত থাকে কোথায়? হৃৎপিণ্ডে, যকৃতে, মস্তিষ্কে, নাকি হচ্ছে মাংসপেশিতে? এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো। তোমার হচ্ছে দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? তাড়াতাড়ি বলবা। কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? মায়াবী কন্যা, সাথে বলেছো খ যকৃৎ। মরিয়াম ইসলাম, আমি সবার আগে অ্যান্সার দিছি, আপু তুমি দেখোনি। আচ্ছা বাচ্চা, তোমার কমেন্ট যদি আমার সামনে আসতো আমি অবশ্যই পড়তাম, কেন পড়বো না বলো, অবশ্যই পড়তাম। তাহলে হয়তো বা তোমার নেট স্লো, অথবা হতে পারে এখানে নেট স্লো, ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট দেখো যে তোমার উত্তর হচ্ছে কিনা, এটা তোমার জন্য এনাফ। ওকে, তাসমিয়া ইসলাম তুলি, উর্মিলা মির্জা, হার্ট হ্যাকার মাহি। ও মাই গড, হার্টকে হ্যাক করে নিয়ে যাবা নাকি? শম্পা পল, স্নিগ্ধ দ্বারা, শ্রাবণীর মেঘকন্যা, ইনায়া তালুকদার আপু আমার আনসার দেখে না। তোমরা হচ্ছে ঘর মধ্যে প্যাচ লাগাইছো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার যকৃৎ। ঠিক আছে, দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? যকৃতে হচ্ছে তোমার ভিটামিন সঞ্চিত থাকে। আমাদের যকৃৎকে বলা হয় তোমার হচ্ছে জৈব রসায়নাগার। এই যকৃতের নাম কি? এটা হচ্ছে জৈব রসায়নাগার। এটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, গত বছর ওইটা আসছে, এই বছর যে এটা আসবে তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে যকৃৎ হচ্ছে জৈব রসায়নাগার। আরেকটা ব্যাপার হচ্ছে সব থেকে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি, মানব শরীরের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে আমাদের এই লিভার। ঠিক আছে, এই যকৃৎ, এটাকে বলা হয় জৈব রসায়নাগার। যত ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সব কিন্তু এখানে হয়, এজন্য এই ভিটামিনের সঞ্চিত থাকে কিন্তু হচ্ছে এখানে। বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভুল করা যাবে না বাবা। এরপরে এটা বলো, এটা বলো, কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? দেখো এনজাইম ব্যাপার হচ্ছে সবের শেষে এইচ থাকে, এবং আরেকটা হচ্ছে এই এনজাইম এমন সুন্দর একটা জিনিস যেটা সাবস্ট্রেটের নাম অনুযায়ী অনেকটা হয়। যে সাবস্ট্রেটের উপর কাজ করবে ওই অনুযায়ী অধিকাংশ এনজাইমের নাম হয়। কিছু কিছু হচ্ছে কিছু কিছু বাদে। মাহফুজ বিন বাসার, আমি কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং থেকে চান্স পেয়েছি কোথা থেকে? বাহ, খুব ভালো ভাইয়া, কনগ্রাচুলেশন। মিষ্টি কিন্তু পাইনি। মরিয়ম ইসলাম বি বলেছো, বি বলেছো। তাসমিয়া ইসলাম তুলি বলেছো, উর্মিলা মির্জা বলেছো। ওকে, বি বলেছো, গুড গুড গুড। জাইমেজ, গ্লুকোজ ইথানলে পরিণত হয় তোমার হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে। যেহেতু ভুল করো নাই, আমার এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ওকে, আচ্ছা আরেকটা ঘোষণা তোমাদের দেওয়ার আছে। অনলাইন ব্যাচ এইচএসসি 2025 সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যারা হচ্ছে নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে, এই অফারটা হচ্ছে তোমার 30 আগস্ট পর্যন্ত থাকবে। ছাড় হচ্ছে আমাদের 50%। বিএসসি দের জন্য 12,000 টাকার কোর্স পাবে মাত্র 6,000 টাকায়, আর ডিপ্লোমাদের 11,500 টাকার কোর্স থাকবে মাত্র 5,750 টাকায়। ঠিক আছে, যারা হচ্ছে তোমার অনলাইনে ব্যাচে ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আসুন কিন্তু সীমিত, তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। আর অনলাইন প্রোগ্রাম ডাবল কোর্স, এটাও তোমার হচ্ছে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং। সপ্তাহে তোমার প্রতিদিনই ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে তোমার পরীক্ষা থাকবে। অবশ্যই হচ্ছে লাইভ ক্লাস থাকবে 120টি, এবং এগুলো রেকর্ডেড। ঠিক আছে, অর্থাৎ তুমি চাইলে যে কোনো সময় হচ্ছে ঢুকে ঢুকে তুমি দেখতে পারবে। বিগত বছরের 120টি রেকর্ডেড ক্লাস থাকবে, অর্থাৎ গত বছর যে ক্লাসগুলো ছিল যদি তোমরা চাও সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে করতে পারবে। এবং পরীক্ষা থাকবে 160 সেট, অর্থাৎ টোটাল তুমি হচ্ছে 160 এক্সাম দিতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে এক্সাম দেওয়াটা তোমার জন্য হচ্ছে বেশি দরকার থিওরি পড়ার থেকে। তোমার হচ্ছে যত বেশি এক্সাম দিবা তোমার হচ্ছে মানে বেসটা তত মজবুত হবে। ঠিক আছে, তোমার ভিত্তিটা তত শক্ত হবে। আর ভর্তি হলে কি পেয়ে যাবে? পুরো 8 সেট। ঠিক আছে, প্রথমে থাকবে গাইড, প্রশ্ন ব্যাংক, এখানে বই থাকবে মোট 7টি। এরপরে হচ্ছে প্রত্যেকটা লেকচার আলাদা আলাদা শীট থাকবে, ওএমআর শীট থাকবে, যেটা তোমার একদম ভর্তি পরীক্ষায় যেরকম পরীক্ষা দিবে ওরকম করে ওএমআর শীট দিয়ে দেওয়া হবে। পেন দেওয়া হবে, স্পেশাল স্কেল ফ্রম কর্নিয়া, জিপার ফাইল ফ্রম কর্নিয়া, কিরিং ফ্রম কর্নিয়া, আর হচ্ছে 160 সেট প্রশ্নপত্র তোমার হচ্ছে পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা এখন এটা বলো,
কোন গ্রন্থির অকার্যকারিতায় ডায়াবেটিস হয়? এটা তোমাদের পারা উচিত বাচ্চারা। ডায়াবেটিস রোগের সাথে তোমরা সবাই পরিচিত। এই বহুমূত্র রোগে এখন বাংলাদেশে বলতে গেলে 50% মানুষ হচ্ছে ভুগে থাকে, ঠিক আছে? মাহফুজ বিন বাসার, আপনাকে মিষ্টি কেমনে খাওয়া? আপনি তো ঢাকাতে থাকেন। হ্যাঁ, তো এখানে এসে খাওয়াই যায়। তা খাওয়ানোর ইচ্ছা থাকলে কতভাবে খাওয়ানো যায়, আর না খাওয়ানোর ইচ্ছা থাকলে কত এক্সকিউজ দেওয়া যায়। আচ্ছা, এটা বলো, এটা বলো, কোন গ্রন্থির অকার্যকারিতায় ডায়াবেটিস হয়? থাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল আর হচ্ছে প্যারাথাইরয়েড। রুমা খানম, লেকচার শিট ক্লাস কবে শুরু হবে আপু? এটা হচ্ছে, আচ্ছা আমি তো বলতে পারছি না আপু, তুমি পেজে একটু ইনবক্স করে দাও। হ্যাঁ, পেজে একটু ইনবক্স করে দাও, ওরা হচ্ছে তোমাকে জানিয়ে দেবে। মরিয়ম ইসলাম বলেছো 9B। স্নিগ্ধ তারা উত্তর পেয়েছি। সনাতনী রাজকন্যার উত্তর পেয়েছি। গুড। তাহলে হচ্ছে তোমার কোথায় রাখি, কোন গ্রন্থির অকার্যকারিতা ডায়াবেটিস হয়? এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াস। অনেকে প্যানক্রিয়াস মানে বুঝতে পারছো না, প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্ন্যাশয়। তোমার ভর্তি পরীক্ষার এটাই হচ্ছে একটা প্যাচ, বাংলিশ করে দিবে, কোনোটার ইংরেজিটা বাংলা করে দিবে, বাংলাটা ইংরেজি করে দিবে। যেমন আমরা নর্মালি এটাকে অগ্ন্যাশয় নামে চিনি, প্যানক্রিয়াসটা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার এই ওয়ার্ড গুলো জানতে হবে। অর্থাৎ যেটাই প্যানক্রিয়াস সেটাই হচ্ছে অগ্ন্যাশয়। তো অগ্ন্যাশয় গ্রন্থি যখন অকার্যকর হয়ে পড়ে, অর্থাৎ এই অগ্ন্যাশয়ে 4 ধরনের সেল আছে, একটু খেয়াল করো, আলফা, বিটা, গামা আর হচ্ছে তোমার ডেল্টা। এই আলফা সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন। তারপরে হচ্ছে তোমার বিটা সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে তোমার ইনসুলিন। এই দুটো জানা লাগবে না। একটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক পিপি বলে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর একটা হচ্ছে তোমার সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন। দেখো, তো এই গ্লুকাগনের কাজ হচ্ছে কি, ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়াই দেওয়া। গ্লুকোজের লেভেল মানে হচ্ছে রক্তে মিষ্টতাটা বাড়াই দেয়। আর হচ্ছে ইনসুলিন কি করে, ওই রক্তে এই গ্লুকোজের পরিমাণটা মানে মিষ্টির পরিমাণটা কমাই দেয়। ঠিক আছে, আর এটার কাজ আমরা আপাতত না জানি। আর এই সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই দুইটাকে স্টেবল রাখে। বুঝতে পেরেছি? অর্থাৎ আমাদের ব্লাডে তোমার হচ্ছে সুগার লেভেলের একটা নির্দিষ্ট মান আছে, এর থেকে অনেক বেশি হতে পারবে না, অনেক কম হতে পারবে না। যখন বেশি হয়ে যায়, দেখো এই গ্লুকাগন যখন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়ে যাচ্ছে কিন্তু ইনসুলিন নিঃসরণ হতে পারছে না, তখন কিন্তু তোমার হচ্ছে সুগার লেভেলটা কমতেছে না, বেড়ে যাচ্ছে। এই জন্য এই যে যাদের হচ্ছে ডায়াবেটিস হয় তাদের এই ইনসুলিনটা কমে যায়, ব্লাডের গ্লুকোজ লেভেল আর কমে না। ও তো গ্লুকাগনকে বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, ও বাড়তেই আছে। এই জন্য বাইরে থেকে তখন এই ইনসুলিনটা পুশ করতে হয় তোমার হচ্ছে ব্লাড সুগারটাকে কমানোর জন্য। তো এই যে তোমার প্যানক্রিয়াসের বিটা সেলের হচ্ছে একটা মানে অক্ষমতা না, যে ও পারছে না, এজন্যই বলেছে যে আমি যদি ডিপে যাই তো প্যানক্রিয়াসের বিটা সেল হচ্ছে তোমার অকার্যকর হয়ে পড়ে, ইনসুলিন নিঃসরণ করতে পারে না। ঠিক আছে, গুড। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, আশা করি হচ্ছে তাহলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো। আচ্ছা, এটা বলো, লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে? লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে? লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে, এটা বলো। হ্যাঁ, যদি ঢাকা কখনো আসি তাহলে মিষ্টি খাবো। হ্যাঁ, তোমার মিষ্টি খাওয়ার জন্য হচ্ছে আমি বসে থাকি, আমি অফিসে রাত দিন বসে থাকি মিষ্টি খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি বলো, এটা বলো, এটা বলো। 10-এ ঘ বলেছো। লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে গ্লুকোজ বলে বাবা, গ্লুকোজ বলে, একটু ভেবেচিন্তে বলো তো। শম্পা পাল বলেছো টুকটুকি, গুড। টুকটুকি শ্রাবণের মেঘকন্যা। উর্মিলা মির্জা বলেছো, বাবা ভুলে গেল না। স্নিগ্ধ দ্বারাও বলেছো। আচ্ছা, টুকটুকি বলেছো আর শ্রাবণের মেঘকন্যা, রাইট, গ্লাইকোজেন। লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, নট গ্লুকোজ, গ্লুকোজ বলা যাবে না। আচ্ছা, এরপর একটা বলো, কোনটি লালা গ্রন্থে? কোনটি লালা গ্রন্থে? অগ্ন্যাশয়, প্যারোটিড, আন্ত্রিক, গ্যাস্ট্রিক?
আশরাফুল মিম আপু বোঝা যায় না, কোনটা বুঝতে পারোনি বাবা? মিম কোনটা বুঝতে পারোনি? আগেরটা বুঝতে পারোনি নাকি আমার কথা বোঝা যাচ্ছে না? 10 নাম্বার, 11 নম্বরে চলে এসছি আমরা। 11 নম্বর বলো। মোবারক হোসেন লিমন, শারমিন নিপা, দশ আমরা ফেলে এসেছি, 10কে। আমরা 11-এ চলে আসছি। 11 বলো। গুড। শ্রাবণের মেঘকন্যার উত্তর পেয়েছি। বলেছো ঘ, গ্যাস্ট্রিক গ্রন্থি। শম্পা পাল বলেছো খ, প্যারোটিড। সনাতনী রাজকন্যা বলেছো অগ্ন্যাশয়। স্নিগ্ধ দ্বারা বলেছো গ্যাস্ট্রিক। তোমাদেরকে ধরে ধরে পিটানি দেওয়া উচিত। যদি দিতে পারতাম অফলাইন ক্লাস হলে তো দিতে পারতাম, অনলাইন ক্লাসে কি করে দিব? এই স্যালাইভারি গ্ল্যান্ড কয়টা? আমাদের লালা গ্রন্থি কয়টা? 3 জোড়া, মানে 6টা। কি কি? 1 নাম্বার হচ্ছে প্যারোটিড। কান খুলে শুনে রাখো, এটা ভুল করে। ডরে, আচ্ছা এটাকে ড ধরে নাও, প্যারোটিড গ্রন্থি। এরপরে হচ্ছে এটা থাকে 2 জোড়া, 2 জোড়া না সরি 2টা। এই যে হচ্ছে আমাদের কানের নিচে, কানের নিচে দেখবা যে আমাদের তোমার সামনে যার যেটা পছন্দ, যার মিষ্টি পছন্দ, তার সামনে মিষ্টি নিয়ে আসলে দেখবা যে গাল দিয়ে লালা সিক্রেশন হয়। মেয়েদের দেখবা যে টক যদি নিয়ে আসে, কাঁচা তেঁতুল, কাঁচা আম মাখা, এটা যদি নিয়ে আসা হয় গালে জল চলে আসবে না, পানি চলে আসবে না। এই যে যে লালাটা নিঃসরণ হচ্ছে, চলে আসতেছে, এইসব গ্ল্যান্ড থেকে নিঃসরণ হচ্ছে, এই যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, লালা গ্রন্থি থেকে এই লালাটা নিঃসরণ হচ্ছে। একটা হচ্ছে প্যারোটিড, যে 2টা থাকে হচ্ছে তোমার এই কানের নিচে। এরপরে একটা হচ্ছে তোমার সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এটাও তোমার 2টা থাকে, ঠিক আছে। এই লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা, অর্থাৎ আমাদের এই জিহ্বার নিচে থাকে তোমার হচ্ছে 2টা। আর এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার, ঠিক আছে। অর্থাৎ আমাদের ম্যান্ডিবলের নিচে, এই যে এটা ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবল, যেটা নড়ে চড়ে সেটা হচ্ছে ম্যান্ডিবল। আমাদের একটা মুখের অস্থির নাম ম্যান্ডিবল, তাহলে ম্যান্ডিবলের নিচে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে সাবমেন্ডিবুলার, ঠিক আছে। তো এই 3টা হচ্ছে আমাদের লালা গ্রন্থি। তাহলে আমার অপশনে আছে কি? প্যারোটিড আছে। প্যারোটিড না থেকে যদি সাবলিঙ্গুয়াল থাকতো আমরা সাবলিঙ্গুয়াল দিতাম, যদি সাবমেন্ডিবুলার থাকতো তাহলে হচ্ছে আমরা সাবমেন্ডিবুলার দিতাম। বুঝতে পেরেছি? তো আমাদের গত বছর আসছিল কোনটি লালা গ্রন্থি? অপশন ছিল প্যারোটিড। পরের বছর হয়তো প্যারোটিড না দিয়ে তোমার এখানে সাবলিঙ্গুয়াল বা সাবমেন্ডিবুলার দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো আমাদেরকে একটু সতর্ক হতে হবে, এইসব জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। যারা তোমার আমার কাছে মনে হয় ফ্রি ক্লাস গুলো করেছিলে, এদের আমি নিজেই নিয়েছিলাম, আমার মনে আছে। এইসব জিনিস আমি আমার প্রত্যেকটা ক্লাসে দেখাই, আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি, মানে অধ্যায় যখন এক একটা টপিক ধরি, ওই টপিকের প্রত্যেকটা জায়গা থেকে বেসিক জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি তোমরা একটু ব্রেনে স্টোর করে রাখতে পারো, পরীক্ষায় মনে হয় না যে এগুলা তোমরা ভুলে যাবা। আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান, স্থূলতার পরিমাপক কোনটি? এটা বলো। স্থূলতা মানে কি? মোটা, মোটাত্ব, তাই না? এটা কি উচ্চতা, বিএমআই, ওজন নাকি বিএমআই? এটা বলো। এটা খুব ভালো একটা প্রশ্ন। স্থূলতার পরিমাপক কোনটি? অর্থাৎ কি দেখে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি স্থূল নাকি হচ্ছে সে স্থূলতার নিচে আছে বা সে স্বাভাবিক অবস্থায় আছে? কি দেখে বুঝতে পারি? একটা ক্যালকুলেশন করা হয়। কি ক্যালকুলেশন করি? এই ক্যালকুলেশনের নামটাই জানতে চাচ্ছে। বলো, স্থূলতার পরিমাপক কোনটি? স্থূলতার পরিমাপক কোনটি? উচ্চতা, বিএমআই, ওজন, বিএমআই? কি হবে? খুবই ভালো একটা প্রশ্ন। এটাও তোমরা করে আসছো কিসে? হাই স্কুলে করে আসছো। এইটা থাকার কথা, এইটে, হ্যাঁ এইটে, 9-এ 10-এ করে আসছো তোমরা। গুড, অনেকের উত্তর পেয়েছি। এমডি গিয়াসুদ্দিন আপু, আপনি উত্তর ব্রাঞ্চে অফলাইনে ক্লাস নিন না? না ভাইয়া, আমি উত্তরাতে ক্লাস নিইনি। শ্রাবণের মেঘকন্যা বলেছো গ। ওজন, সনাতনী রাজকন্যা, তানজিলা ইসলাম, মিথিলা, আধিনী রহমান, আমি জানি না আমি তোমার নাম ঠিক পড়েছি কিনা আপু, ভুল হলে সরি। মোবারক হোসেন লিমন, আমিনা আক্তার, আরিয়ান ফাহিম, মায়াবী কন্যা, এমডি গিয়াসুদ্দিন বলেছো ডি। দেখো তোমরা অনেকে ওজন বলেছো বাবা।
আমরা কি হচ্ছে, হ্যাঁ এটা তোমরা অনেকে মানে স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করে বলেছো যে ওজন দিয়ে আমরা স্থূলতাটা ওভাবে নির্ণয় করতে পারি, কিন্তু না, আমার হচ্ছে একটা ক্যালকুলেশন আমরা করি। যেমন অনেককে দেখতে অনেক মোটা লাগে, আসলে ওটা ও স্বাস্থ্যবতী, ও স্বাস্থ্যবান, ঠিক আছে, ওটা মোটা না। আবার অনেকে দেখতে অনেক চিকনা লাগে, কিন্তু ওর জন্য ওইটা ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা ওজন দিয়ে না, এটা হচ্ছে আমরা বিএমআই দিয়ে হচ্ছে চিন্তা করি। বিএমআই যদি তোমার 18 হয়, ঠিক আছে, ওজন বাই উচ্চতা মিটার স্কয়ার, এটা হচ্ছে তোমার ওজনকে আমরা তার হাইট দিয়ে মিটারে নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, যেটা আসে সেটার মান যদি তোমার 18 হয়, অ্যারাউন্ড 18, ঠিক আছে, তাহলে সে ঠিক আছে। যদি 18 থেকে কম হয়ে যায় তাহলে সে চিকনা, মানে হচ্ছে সে অপুষ্টিতে ভুগছে। যদি তোমার 30-এর বেশি হয়ে যায়, 30-এর বেশি হলে তখনই সে হচ্ছে স্থূল, বা তাকে আমরা মোটাত্ব বলি। বুঝতে পেরেছে? সম্ভব বল, এটা জুওলজির 3 চ্যাপ্টারে কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এটা তোমার জুওলজিতে এখন দিয়েছে, এটা তোমরা আগেও করে আসছো, তো এটা তোমার ভুল করার কথা ছিল না তো বাবা। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। কোথায় ভুল করছো এটা কিন্তু একটু মার্ক করে রাখবে, যে তোমার কোন জায়গাতে ভুল হচ্ছে, কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। এইটা যে পারবা তার চান্স নিশ্চিত, যাও, আর যে না পারবা তারে কিছু বলবো না। অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? প্যারাসিটামল, পেনিসিলিন, অ্যালকোহল, প্যান্টোপ্রাজল। এটাও বলতে পারো তোমার হচ্ছে নার্সিং টেকনিক্যাল টাইপের একটা প্রশ্ন, অর্থাৎ তুমি সেবা দিতে আসছো, তোমাকে সেবামূলক কিছু জিনিস জানতে হবে। আচ্ছা, তো এটা বলো, কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? কোনটি তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? শারমিন নিপা, না, আগেটা উত্তর দিয়েছো, এটার উত্তর দাও। কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? প্যারাসিটামল, পেনিসিলিন, অ্যালকোহল, প্যান্টোপ্রাজল। আমি উত্তর পাচ্ছি না কেন? আচ্ছা, একজনের উত্তর পেয়েছি, পূজা দাস উত্তর দিয়েছো। খ বলেছো পেনিসিলিন, জান্নাতুল ইসলাম স্বর্ণা বলেছো এ, প্যারাসিটামল। সনাতনী রাজকন্যা বলেছো বি, মরিয়ম ইসলাম বলেছো প্যারাসিটামল। আমিন আক্তার বলেছো প্যারাসিটামল, শ্রাবণী মেঘকণা বলেছো খ। তোমাদের অধিকাংশ উত্তর পাচ্ছি আমি প্যারাসিটামল। সিরিয়াসলি, প্যারাসিটামল। দেখো, বাংলাদেশের মানুষ এই প্যারাসিটামলের সাথে মানে নাপার সাথে এত বেশি জড়িত, এরা জানেই না যে এই ওষুধটা কত ভয়ঙ্কর একটা ওষুধ। এইটা হচ্ছে তোমার কোনো অ্যান্টিবায়োটিক না, কারণ যদি এটা অ্যান্টিবায়োটিক হতো তুমি সচরাচর বাজারে গেলেই এটা পাইতা না। ফার্মেসিতে যাই দেখো, বলবা যে আমার এটা প্যারাসিটামল দেন, এক পাতা দিয়ে দিবে, এবং তোমরা খাও হচ্ছে ভাতের মতো। ভাতও মনে হয় মানুষ এত বেশি খায় না, প্যারাসিটামল যে পরিমাণে খায়। সর্দি হয়েছে নাপা খা, মানে পিসি খা, মাথা ব্যথা পিসি খা, পা ব্যথা পিসি খা, পেট ব্যথা পিসি খা, পিঠ ব্যথা পিসি খা, সব পিসি খা। এটা হচ্ছে এনএসিআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ঠিক আছে, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। অ্যান্টিবায়োটিক হচ্ছে তোমার পেনিসিলিন, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন। এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পেনিসিলিনের আবিষ্কারক, এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে? এটাও মনে রাখবে। আবিষ্কারক হচ্ছে তোমার ফ্লেমিং, শুধু ফ্লেমিং মনে রাখলে হয়ে যাবে, আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে, ফ্লেমিং মনে রাখবো, কারণ আলেকজান্ডার অনেকগুলা। তো আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে তোমার পেনিসিলিনের আবিষ্কারক। ফ্লেমিং দেখলেই সেটা হচ্ছে দাগে দিবা। ফারহানা আহমেদ, আব্বুকে আগের ক্লাসগুলোই ভালো লাগে, এই ক্লাসে ভালো লাগতেছে না। হ্যাঁ আব্বু, আজকে জানি না, আজকে আমার কালো লাগতেছে বেশি, আজকে লাইটের পরিমাণ কম, নাকি আমি কালো হয়ে গেছি জানি না। আমার রুমটা আজকে একটু অন্ধকার লাগতেছে। দেখো, আমারে দেখা লাগবে না, বোর্ড যদি দেখা যায়, বোর্ডে সুন্দর লাগলে হইছে, ঠিক আছে, প্রশ্নটা সুন্দর লাগলে হইছে। হ্যাঁ আপু, একদম, বাট আমি খাই না, ঠিক আছে, খাওয়া লাগবে না। তো দেখছো, এটা ভুল করছো। অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে তোমার পেনিসিলিন, বইলা দেখছো প্যারাসিটামল। পেনিসিলিন প্যারাসিটামল নট সেম, ঠিক আছে। ওকে, এটা তো তোমাদেরকে আমি বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি। ওকে, এটা বলো, কোনটি ওয়াটারবোর্ন ডিজিজ? পানিবাহিত রোগ কোনটি? এইডস, সর্দি কাশি, টাইফয়েড, যক্ষা। এখন কিন্তু তোমার হচ্ছে মানে একটু ফিভারের সিজন, ঠিক আছে, এই মানে একটুতেই দেখবা যে ঠান্ডা কাশি লেগে পুরো গলা টলা ব্যথা হয়ে জ্বর টর এসে খারাপ অবস্থা হয়ে যায়। তো সবাই একটু সাবধানে থাকবা। এবং এটাও কিন্তু এখন হচ্ছে, এখন যেটা যে সামনে আসলো, এটাও হচ্ছে তোমার এখন
খুব বেশি হচ্ছে মানুষের। এটা বলো কোনটি পানিবাহিত রোগ? কোনটি পানিবাহিত রোগ? আমি ঠিক বলছি? কে ঠিক বলছে? সনাতনী রাজকন্যা। হ্যাঁ, তোমারটা মেবি ঠিক হয়েছিল। ফোরটিনে সি বলেছো কে? মরিয়ম ইসলাম, শম্পা পাল বলেছো, নির্জনা আফরিন বলেছো, প্রিয়া হালদার বলেছো, হাই ঠেকার মাহি বলেছো, পূজা দাস বলেছো। ফারহান আহমেদ আপু, আমি এক্সাম দিছিলাম 70+ মার্ক সঠিক একাই সি, বাট রেজাল্ট আসছে 48। আমি কি আবার এক্সাম দিব? অবশ্যই দিবা আপু, কিন্তু তুমি যদি 70+, তুমি যদি বলো শিওর, সেখান থেকে 48 কি করে আসে? আমরা 10 মাইনাস করতে পারি, বাট 48 তো অনেক কম তোমার এক্সপেকটেশন অনুযায়ী। তুমি মানে শিওর ছিলা যে তোমার 75টাই হয়েছে? 75 তুমি এনশিওর করলে তোমার তো চান্স হয়ে যাওয়ার কথা, সেখানে 48 আসছে, মানে এটা তো ভাবা যায় না। অবশ্যই তুমি আবার এক্সাম দাও, অবশ্যই দাও। আবার প্রিপারেশন নিয়ে নিজের মতো করে প্রিপেয়ার হও, তুমি আবার পরীক্ষা দাও। মোবারক হোসেন লিমন, আধিনী রহমান খ বলেছো, সর্দি কাশি বলেছো, সামান্য টাইফয়েড। আচ্ছা আপু একটু জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আমার কথা শোনা যাচ্ছে না সিরিয়াসলি। এবার ঠিক আছে? তামান্না জাহান বৃষ্টি বলেছো সি, গুড। সর্দি কাশি কে বলছে? এই সর্দি কাশি পানিবাহিত রোগ? হ্যাঁ, নাকি নাক দিয়া চোখ দিয়া পানি ঝরে এই জন্য কইছো যেটা পানিবাহিত রোগ? সর্দি কাশি কোনো পানিবাহিত রোগ না, তোমার হচ্ছে টাইফয়েড পানিবাহিত রোগ। এই জ্বর টর হইলে তোমার সর্দি কাশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোনো মানে বাহিত টাহিত না। সর্দি কাশি ঠান্ডা লাগলেই হবে, ঠিক আছে? জ্বর আসলেই সর্দি কাশি হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওইটা ভেবে আর কোনো দরকার নাই। তুমি হচ্ছে আবার পরীক্ষা দাও, আবার পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো, ওকে? আচ্ছা, এরপরেরটা নেক্সট ওয়ান কি? আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? এটা বলো, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? এটা আবার বায়োলজির একটু বাইরের প্রশ্ন। ভর সংখ্যা 2, দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে, খুব ধীরগতি সম্পন্ন কণা, ধনাত্মক চার্জিত কণা। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণার বৈশিষ্ট্য কোনটি বলো? ধনাত্মক চার্জিত কণা, দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে, ভর সংখ্যা 2, খুব ধীরগতি সম্পন্ন কণা। তাড়াতাড়ি বলো দেখি, এটাকে কি বলো? স্টুডেন্টকে আজ এগুলা পড়াইছি, স্টুডেন্টকে, তোমার স্টুডেন্টও আছে? বাপরে, ভালো তো, স্টুডেন্ট থাকা তো ভালো। বলো বলো বলো, এত সময় নিলে হবে বাবা? এত সময় নিলে তো হবে না রে, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? ভর সংখ্যা 2, দুটি প্রোটন দুটি ইলেকট্রন আছে, খুব ধীরগতি সম্পন্ন কণা, আর এটা হচ্ছে তোমার ধনাত্মক চার্জিত কণা। সেজুতি মৌটা কে রে? ক্লাসে আছে মনে হয়, টুকুস করে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলি ক্লাস না করে। বলা পাইনি, অনেকের উত্তর পাইছি। আরিয়ান রাহিম, মরিয়ম ইসলাম আপু অ্যান্সার দিছি। আচ্ছা, কাঠগোলাপ বলেছো, গুড গুড। তাহলে আলফা কণা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জিত কণা, গুড, পেরেছো, ধন্যবাদ। আচ্ছা নেক্সট ওয়ান, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? এটা বলো, মাত্রা নাই কোনটার? মাত্রা নাই কোনটার? মাত্রা নাই কোনটার? ওকে, পেয়েছি বাচ্চারা, পেয়েছি, উত্তর পেয়েছি। মাত্রা নাই কোনটার? ইয়াং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, বিকৃতি, আর হচ্ছে পীড়ন। নিচে কোন রাশিটি মাত্রাবিহীন? পীড়ন। কিরে 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 কিরে, এটা বলো। আমার এখানে কমেন্ট চলে আসে কিন্তু এটা সরে না, দেখছো জ্বালা। পরে নেক্সট ওয়ান বলো বাচ্চারা, গুড। কারোর তো যেন পাইছে স্নিগ্ধ তারা।
স্লো কেন হয়ে যায়? আপু তোমার কাছে অ্যান্সার এত পড়ে যায় কেন সেটাই বুঝতে পারছি না, আমার কাছে কেন পড়ে, সেটা নেট সমস্যা নাকি? আচ্ছা, বিকৃতি, রাইট, গুড, এটাও পেরেছো। এখান থেকে দেখো তোমরা কি করবে জানো, যার যেটা যেমনি সুবিধা মনে হয়। যদি তোমার কাছে মাত্রাবিহীনটা মনে রাখার সুবিধা হয়, তুমি শুধু মাত্রাবিহীন রাশির নাম মনে করবা, মাত্রাবিহীন ছাড়া বাকিগুলো সব মাত্রাযুক্ত। আর তোমার কাছে যদি মাত্রা শহরটা মনে রাখাই যে, তুমি জাস্ট মাত্রা শহরটা মনে রাখবা। বুঝতে পেরেছো? একসাথে তোমার দুইটা মনে রাখার কোনো দরকার নেই। আমি আমার স্টুডেন্টদেরকে একটু ফাঁকিবাজি বুদ্ধি শিখাই, দুইটা কেন মনে রাখবো, শুধু তুমি একটা মনে রাখবো, ওইটা ছাড়া বাকি যেটা আসবে সেটা আমি উত্তর দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। এটা বলো, ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? এটা নর্মাল কোশ্চেন। ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত, মানে কত সময়ে ও হচ্ছে তোমার প্রদক্ষিণ করবে, কত সময় ধরে, কত সময়ের টাইম, টাইম কত, টাইম কত? 24 ঘন্টা, 12 ঘন্টা, 30 ঘন্টা, 36 ঘন্টা? এটা পারা উচিত, এটা পারা উচিত। আমি জানি তোমরা পারবা, অবশ্যই অবশ্যই পারবা, আমি জানি অবশ্যই অবশ্যই পারবা। যারা যারা হচ্ছে লাইভ ক্লাসটি এখনো নিজেদের টাইমলাইনে শেয়ার করো নাই, তারা বাচ্চারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। শেয়ার করলে কিন্তু লাভ আছে, তাহলে কি হবে, পরবর্তীতে যখন তোমার হচ্ছে এখান থেকে আবার ক্লাসে জয়েন হবে, তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। এবং এই ক্লাসেও যদি তোমার কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গাতে প্রবলেম থাকে, তুমি টুকুস করে ঢুকে কিন্তু দেখে নিতে পারবে, খোঁজাখুঁজি করতে হবে না। গুড, রুমা খানম বলেছো, শারমিন নিপা বলেছো, প্রিয়া হালদার বলেছো, গুড, শম্পা পাল বলেছো, রাইট, 24 আওয়ার্স, ও সরি, 24 আওয়ার্স, ঠিক আছে। তারপরটা আমরা একটু দেখি, শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা কি হবে বলো। সহজে মনে রাখবা, তুমি যদি অনেক দূরে দাঁড়ায় থাকো তাহলে কি তুমি শব্দ শুনতে পাবা? শুনতে পাবা না, কম শুনতে পাবা, কতটুকুনি কম শুনতে পাবা সেটাই বলতে হবে। এটা কিন্তু ব্যস্তানুপাতিক হারে কম বলে দিলাম, এটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক হারে, মানে তোমার সমানুপাতিক হারে না, ব্যস্তানুপাতিক হারে কমবে। বলো, আমিন আক্তার, আরিয়ান ফাহিম, আরিয়ান ফাহিম পর্যন্ত পেয়েছি, আর তো আসে না, দেখছো দাঁড়ায় আছে। আচ্ছা, তোমরা যেহেতু উত্তর সঠিক দিয়েছো, আমি আর ঠিক আছে, তোমার বাকিরাও পারবে, এটা তোমার 1/4 হ্রাস পাবে, গুড, পেরে গিয়েছো। ওকে, এটা তোমাদেরকে বলে দিয়েছি, যারা হচ্ছে ভর্তি হতে চাও তাড়াতাড়ি কিন্তু হচ্ছে ভর্তি হয়ে যাও, কারণ আসন সংখ্যা সীমিত। ওকে ওকে ওকে, এটা বলো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমার, আহ কি বলে এটাকে, দৃশ্যমান বর্ণালীর একটা চার্ট আছে তোমাদের কর্নিয়া থেকেও, সেটা দেখবে একদম সুন্দর করে দেওয়া আছে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকুনি, তারপরে হচ্ছে কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, সব তোমার সুন্দর করে টেকনিক আকারে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন আসে, কোনো বছর হয়তো আসবে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, কোনো বছর আসে সব থেকে ছোট কোনটা, কোনো বছর আসে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কার কতটুকু। তো এই যে তোমার এইটা হচ্ছে একটু নতুন, তোমার ন্যানোমিটারে চাইছে, এরকম নর্মালি কিন্তু আসে না, বাট এই বছর আসছে, মানে গত বছর কিন্তু চলে আসছে, তো তোমাদের এবারও আসতে পারে, একটু চোখ রেখে যাবে। তো এটা একটু বলে ফেললে তো দেখি তাড়াতাড়ি করে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার হবে? হাসান রিফাত, এটা কি নার্সিং কোচিং? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে তোমার নার্সিং ভর্তি কোচিং, নার্সিং কোচিং বলতে নার্সিং ভর্তি কোচিং, যারা হচ্ছে নার্সিং এর জন্য, নার্সিং পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিবে, সরকারিভাবে ভর্তি পরীক্ষা দিবে, তাদেরকেই হচ্ছে প্রিপেয়ার করা হয়। শ্রাবণের মেঘকন্যা বলেছো ক, গুড, সনাতন রাজকন্যা, রুমা খানম, গুড গুড গুড, ওয়েল ডান, 380 to 780 ন্যানোমিটার, গুড, বাকিগুলো একটু মনে রাখবে এভাবে। আচ্ছা, ম্যাথ হচ্ছে আমরা জেনারেল ম্যাথে করবো, নট জেনারেল নলেজে, মানে সরি জেনারেল সায়েন্সে করবো না আমরা, ঠিক আছে। ওকে, ভূরেখার অপর নাম কি এটা বলো, সমান্তরাল রেখা, ঊর্ধ্ব রেখা, শয়ন রেখা, লম্ব রেখা, এটা বলো, ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম কি? সমান্তরাল, ঊর্ধ্ব, শয়ন আর হচ্ছে লম্ব রেখা।
340 থেকে মনে হয় আগে অনেক পড়ছিলাম, সঠিক মনে আছে, সঠিক মনে নেই। দিয়ে দাও, এখানে তো দিয়ে দিতেই পারো, এখানে ভুল হোক। যদি এখানে ভুল করো তুমি ভর্তি পরীক্ষায় ভুল করবে না, এটা মনে রেখো। কারণ আমরা যখন একটা জিনিস ভুল করি আবার সেটা পাবলিক প্লেসে, ওইটা মাথা থেকে যায় না। মানে আচ্ছা এটা আমি ভুল করছিলাম, এটার কখনো ভুল হওয়াই যাবে না, হবেই না। তুমি চাইলে ওই জিনিসটা আর ভুল করতেই পারবে না। তো এইখানে তুমি উত্তর দাও, ভুল হোক ঠিক হোক সেটা হচ্ছে পরের ব্যাপার। যদি ঠিক হয় তাহলে তো হয়ে গেল, আর যদি ভুল হয় তুমি জেনে নাও, সমস্যা নাই তো। সুভাষিনী, স্বর্ণরেখা, মোবারক হোসেন লিমন বলেছো ক, সমান্তরাল রেখা স্নিগ্ধ দ্বারা, উর্মিলা মির্জা, শ্রাবণের মেঘ তো নামি একজনের দুজনের ছাড়া, মরিয়ম ইসলাম, এই মেয়েটা এর সঠিক উত্তর দিয়েছে, রাইট। ভূরেখার অপর নাম স্বয়ংরেখা, বাবা নট সমান্তরাল। সমান্তরাল কি? দেখো সমান্তরাল কখন হয়, যখন আমরা তুলনা করি। মানে ধরো এরকম দুইটা রেখা যদি ওরা পরস্পর চলতে থাকে, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় যদি সমান থাকে, ঠিক আছে, যদি এই দুইটা রেখার দূরত্ব সবসময় সমান থাকে তাহলে ওরা হবে সমান্তরাল। বুঝতে পেরেছো? অর্থাৎ তুলনার ক্ষেত্রে আমরা সমান্তরাল ওয়ার্ডটা ইউজ করি। আর এখানে ভূরেখার অপর নাম জানতে চেয়েছে, ভূরেখার অপর নাম তোমার হচ্ছে স্বয়ংরেখা। ওকে ওকে, আচ্ছা এইটা বলো, খুবই ভালো একটা প্রশ্ন। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান নিলে কি হয়? সূর্যগ্রহণ, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, তুমি চিন্তা করো। এটা হচ্ছে আমাদের সূর্য মামা, ঠিক আছে, সূর্যি মামা। এই সূর্যি মামারে কেন্দ্র করে কে ঘোরে বলো তো? এই হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? আমাদের হচ্ছে আর্থ, ওকে, আর্থ ঘোরে। এখন কি বলেছে, সূর্য আর পৃথিবী, এটা সূর্য এটা পৃথিবী, এর মাঝখানে যদি আমার চাঁদ চলে আসে, ধরো আবার পৃথিবীকে কেন্দ্র করে কে ঘোরে? চাঁদ ঘোরে, আমাদের চাঁদ মামা, মুন মামা ঘোরে, তাই না? এখন দেখো এই সূর্যের মাঝখানে এটা সূর্য এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। তাহলে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, তখন কি হবে? সূর্যগ্রহণ হবে নাকি অমাবস্যা হবে নাকি চন্দ্রগ্রহণ নাকি পূর্ণিমা? বলো, আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, সহজ করে দিয়েছি। গুড। শ্রাবণী মেঘকণা বলেছো, তামান্না জান বৃষ্টি বলেছো, সুভাষিনী বলেছো, রুমা খানম বলেছো, মোবারক হোসেন লিমন বলেছো, ওয়েল ডান। একটু খেয়াল করো তো, যখন এই যে সূর্য হচ্ছে কি করে আমাদের পৃথিবীতে আলো দেয়, তাই না? পৃথিবীকে আলোকিত করে, অর্থাৎ সূর্যের আলো তোমার হচ্ছে সরাসরি পৃথিবীর উপর এসে পড়ে, এজন্য আমরা পৃথিবীকে আলোকিত দেখি, পৃথিবীতে দিন থাকে। কিন্তু মাঝখানে যদি এই চাঁদ মামা চলে আসে, তখন কি এই চাঁদকে পার করে সূর্য এখানে আসতে পারবে? বলতো, আসতে পারবে না। তখন মনে হবে কি জানো, এই সূর্যটাকে হচ্ছে চাঁদটা গিলে খেয়ে ফেলতেছে, মানে কোন একটা কিছু গিলে খেয়ে ফেলতেছে। কেন মনে হবে? কারণ এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি, 15 কোটি কিলোমিটার, তাই না? আর চাঁদ তো তুলনামূলক কাছে, পৃথিবীর তুলনামূলক কাছে, এই জন্য এই চাঁদ আর সূর্যটা দেখবে যে একই রকম দেখা যায়, যদিও চাঁদের থেকে সূর্য অনেক গুণ বড়, অনেক গুণ বড়, কিন্তু দূরত্বের কারণে এই দুইটারে তোমার হচ্ছে সমান সমান দেখা যায়। যে কারণে মনে হতে পারে যে হচ্ছে এই মাঝখানে যখন চাঁদ চলে আসলে তখন সূর্য একদম অন্ধকারে চলে যায়, মনে হচ্ছে সূর্যটা কেউ খেয়ে ফেলতেছে। এটাই হচ্ছে তোমার সূর্যগ্রহণ, বুঝতে পেরেছি? এটা একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে কখন তোমার অমাবস্যা হয়, কখন হচ্ছে তোমার চন্দ্রগ্রহণ হয়, কখন পূর্ণিমা হয়, এইসব জিনিসও কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? এসব হচ্ছে তোমার ইন ডিটেলসে যারা হচ্ছে ক্লাস করবা, রেগুলার করবা, তারা হচ্ছে আস্তে আস্তে দেখতে পারবা। এখন এইটা বলো, অদাহ্য পদার্থ কোনটি? অদাহ্য মানে বুঝো তো বাবারা, অদাহ্য মানে যেটাতে আগুন জ্বলে না, দাহ্য মানে হলে যেটা হচ্ছে বিস্ফোরক বা জ্বলবে, আর অদাহ্য মানে হচ্ছে যেটা জ্বলবে না। তাহলে বলো অদাহ্য কোনটা? ইথার, বেনজিন, নাইট্রোজেন, হাইড্রোজেন? বলো বলো বলো, ইথার, বেনজিন, নাইট্রোজেন, হাইড্রোজেন? এটা বলিয়া ফেলো। আরিয়ান ফাহিম বলেছো, গুড। নাইট্রোজেন। দেখো অদাহ্য পদার্থ হচ্ছে তোমার নাইট্রোজেন, মানে জ্বলে না,
জ্বলবে না, ঠিক আছে, ও দাহ্য না। নাইট্রোজেন এরকম আরো কিছু হতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে পানি, তারপরে হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে আর্গন, এগুলো সবই কিন্তু তোমার হচ্ছে অদাহ্য। ওকে, আচ্ছা নেক্সটে যাই আমরা। ওকে, এটা বলো, ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটানো হয়? কি বলেছে? হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে কিসের বিক্রিয়া করে তোমার হচ্ছে কি পাওয়া যায়? কোন মৌলের বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করা যায়? তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কোন মৌলটার বিক্রিয়া করে বলো তো? কোন মৌলটার? কোন মৌলটার? সালফিউরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া করে তোমার হচ্ছে হবে? খুবই স্লো, খুবই স্লো। পঁচিশ নম্বরে কি ছিল বাচ্চারা? 25 নম্বরে ছিল অদাহ্য, মানে হচ্ছে জ্বলে না, ঠিক আছে। অদাহ্য কোনটা? দাহ্য বলতে কি বুঝবা? দাহ্য পদার্থ মানে যেটা বিস্ফোরক হয়, যেমন হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, ও নিজে জ্বলে না, কিন্তু আরেকজনের জ্বালাইতে সাহায্য করে। যেমন আমরা দেখো, আমরা বাতাস থেকে কি নাই অক্সিজেনটা নিচ্ছি না? তো যদি এটা দাহ্য পদার্থ হইতো আমরা তো জ্বলে পুড়ে পুড়ে যেতাম, তো শরীরে নিচ্ছি। কিন্তু এই অক্সিজেনটা আবার আগুনকে জ্বালাইতে সাহায্য করতেছে। অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু আগুন জ্বলবে না, মানে ও নিজে জ্বলবে না কিন্তু আরেকজনকে জ্বালাবে, বুঝছো? এটা হইতেছে সেই পাবলিক যে আমি জ্বলবো না কিন্তু তোরে জ্বালাই জ্বালাই খাবো। ওকে, এটা বলো। রাইট, অনেকে বলেছো জিঙ্ক, শম্পা পল বলেছো, মরিয়ম ইসলাম বলেছো। রাইট, তো এখানে হবে জেডেন, জিঙ্ক, ঠিক আছে। এই জিঙ্ক কি করবে? এই SO4 কে নিয়ে নেবে, জিঙ্ক সালফেট, আর এখানে তৈরি হবে তোমার আলাদা করে হচ্ছে এই হাইড্রোজেন গ্যাস। তাহলে ল্যাবরেটরিতে তোমার হচ্ছে জিঙ্কের সাথে বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন তৈরি করা যায়। সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া ঘটিয়ে তোমার হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায়। বুঝতে পেরেছি? ওকে, আমি হচ্ছে তোমাদেরকে বিক্রিয়াটা একটু দেখাই দিলাম, এটাই আর কি, নাথিং এলস। ভয় পাওয়ার কিছুই নাই। এটা তো কয়ে দিলাম রে। এটা কও দেখি, কারা কারা শুনছো? কোনটি নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে? নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন। ওই যে তাহসানের একটা গান ছিল না, আমি সেই সুতো হব যে নিজে জ্বলে অন্যকে আলোকিত করব, কিন্তু অক্সিজেন হচ্ছে তার উল্টো, যে না 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 আমি ওই সুতো আর হব না। এখন ওই সুতো আর কেউ হয় না যে নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। এখন হচ্ছে না 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 আমি জ্বলবো না, আমি তোরে জ্বালে নিজে আলোকিত হব। এখনকার থিওরি হচ্ছে এটা, তাহসানের যুগ চলে গেছে। বুঝতে পেরেছো? এখন হচ্ছে অক্সিজেনের যুগ। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে। নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, এটাই হচ্ছে তোমার অক্সিজেন। ওকে, আমরা নেক্সট দেখি। আরে আরে আরো কি কি প্রশ্ন আসতেছে। আচ্ছা, এটা বলো, সৌর মডেল কোনটি? হাসান রিফাত আপু, আপনি অনেক 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 ভালো পড়ান, শিক্ষকতা করলে আপনি ভালো করবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি করছে গিয়ে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিওটা সামনে আসলো। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, দোয়ায় রাখবেন আপুকে। ইচ্ছা আছে ভবিষ্যতে অনেক দূর যাওয়ার, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে হবে। শম্পা পাল বলেছো 17 খ, বোর পরমাণু মডেল। আচ্ছা, 27 বলেছো, আমরা 28-এ চলে আসছি বাচ্চা। 28 বলো, 28 বলো। 28-এ হচ্ছে তোমার সৌর মডেল কোনটি? থমসন পরমাণু মডেল, ডালটন পরমাণু মডেল, রাদারফোর্ড আর হচ্ছে বোর। সৌর মডেল কোনটিকে বলা হয়? সৌর মডেল, গুড। মোবারক হোসেন বলেছো রাদারফোর্ড, স্নিগ্ধ তারা বলেছো বোর পরমাণু মডেল, মরিয়ম ইসলাম বলেছো সি, সুভাষিনী বলেছো বোর। এই এই বোর আর রাদারফোর্ড, এটা হচ্ছে আমি যদি ভুল না করি এটা ক্লাস 8-এ ছিল, নাকি আমি 7-এ পড়ছি। আমাদের সময় মনে হয় 7-এ ছিল, 7 or 8। 7-এ না থাকলেও 8-এ মাস্ট ছিল, তো তোমাদেরও থাকার কথা এটা। তো তোমরা এটা কি করে ভুল করো? হাউ? তাই রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে সৌর মডেল। অর্থাৎ রাদারফোর্ড কি বলেছিলেন? যে একটা পরমাণুতে, মানে একটা পদার্থের মধ্যে কি থাকে? অণু থাকে, পরমাণু থাকে। অণু পরমাণুর মধ্যে আর কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তাহলে এরা কেমনে থাকবে? কার অবস্থান কই? কই নিউট্রন থাকবে, কই প্রোটন থাকবে, কই তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকবে। এই সবের সাজাইনেই তো তোমার একটা মডেল,
একটা পরমাণু, তাই না, মডেল বলে। তাহলে এই রাদারফোর্ড বলছিল যে সৌরজগতে যেরকম সূর্যরে কেন্দ্র করে 8টা গ্রহ এবং তাদের উপগ্রহ এমনি ঘুরতে থাকে, ওই একটা পরমাণুর মধ্যেও মানে একটা পদার্থের মধ্যে অনুপরমাণু গুলো অমনি বিন্যস্ত থাকে। বুঝতে পেরেছো? উনি বলছিল। তারপর হচ্ছে এই যে যেরকম ফাঁকা জায়গা আছে ওইখানে ওরকম ফাঁকা জায়গা আছে, এই জন্যই রাদারফোর্ডের পরমাণু মডেল রে বলা হয় তোমার, রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় তোমার হচ্ছে সৌর মডেল। বুঝতে পেরেছো? বোর বড় মডেল সৌর মডেল না। এই রাদারফোর্ডের পরমাণু মডেল সৌর মডেল জন্যই বেশি গ্রহণযোগ্যতা পায় নাই। কারণ যদি বাস্তবে এমন হতো তাহলে ওরা ঘুরতে 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 ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে ভিতরে এসে পতিত হতো, যেটা বাস্তবে হয় না। এই জন্য এই সৌর মডেলটা আসলে গ্রহণযোগ্যতা ওভাবে পায় নাই বাচ্চারা। বুঝতে পেরেছো? আপু আপনার নেট অনেক স্লো হইতে পারে বাচ্চা। কালকে ক্লাসে এই কোশ্চেন গুলো সলভ করাইছে? আচ্ছা এটা বলো, অ্যাসিডিক অ্যাসিডের অন্য নাম কি? আচ্ছা আমরা আর খুব বেশি সময় নিব না, ঠিক আছে? আমরা হচ্ছে আর খুব বেশি সময় নিব না। এটা বলো, অ্যাসিডিক অ্যাসিডের অন্য নাম কি? ভিনেগার, ফরমালিন, কস্টিক সোডা বা ভিটামিন সি। অ্যাসিডিক অ্যাসিড এটা তোমরা হচ্ছে ইউজ করে থাকো, সচরাচর ইউজ করো, মানে দৈনন্দিন কাজে ইউজ করো অনেকে। আচার যারা পছন্দ করো তারা ইউজ করো, মাছ মাংস ম্যারিনেট করতে ইউজ করো। রাইট। অ্যাসিডিক অ্যাসিডের অন্য নাম হচ্ছে তোমার ভিনেগার। অ্যাসিডিক অ্যাসিড এটা হচ্ছে CH3COOH, এটার 6 to 10% জলীয় দ্রবণকে বলা হয় তোমার হচ্ছে ভিনেগার। অ্যাসিডিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এটাও কিন্তু আসতে পারে একটু হচ্ছে, সরি ভিনেগার হবে, হ্যাঁ এটা হচ্ছে একটু কারেকশন করে না, ওকে? আচ্ছা আমরা নেক্সটে চলে যাই। গিয়াসউদ্দিন, হ্যাঁ ভাইয়া তোমারও তো পেয়েছি। সনাতনী রাজকন্যা, গুড 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 গুড। না ভিনেগার বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা বলো, পানিতে কোন উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ? অর্থাৎ ক্ষরতা কিন্তু দুই টাইপের, একটা হচ্ছে তোমার স্থায়ী, একটা অস্থায়ী। এখন ক্ষরতা জিনিসটা কি তোমরা অনেকেই জানো, অর্থাৎ যে পানিতে সাবান বেশি ফেনা দিতে পারে না, সাবান দিয়ে যদি তুমি হাত ধো বা জামা কাপড় ধো, দেখবা যে কোনো কোনো পানিতে ফেনা ভালো করে হইতেছে না, ওইটা হইতেছে খড়পানি। বুঝতে পারছো? অর্থাৎ খড়পানিতে সাবান ভালো করে ফেনা দিতে পারে না, এটাই খড়পানি। এই ক্ষরতা দু ধরনের হতে পারে, একটা স্থায়ী ক্ষরতা, একটা অস্থায়ী ক্ষরতা। তো পরীক্ষায় প্রশ্ন আসে স্থায়ী ক্ষরতা কোনটার কারণে হয় আর অস্থায়ী ক্ষরতা কোনটার কারণে হয়, এই দুই টাইপের প্রশ্ন তোমাদের আসে, এবার উত্তর দাও। সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড। বলো স্থায়ী ক্ষরতা হবে কোনটির কারণে? যদিও দুই ধরনের ক্ষরতাই তোমার দূর করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। উর্মিলা মির্জা বলেছো, মরিয়ম ইসলাম বলেছো, গ বলেছো ক্যালসিয়াম। রাইট রাইট রাইট। তাহলে স্থায়ী ক্ষরতা হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড। আর যদি অস্থায়ী বলে বাবারা, এটা একটু জেনে রাখো, গত বছর এটা আসছে, এবছর অস্থায়ী আসতে পারে। তাহলে অস্থায়ী হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্লোরাইডের জায়গায় হবে বাইকার্বনেট, বাইকার্বনেট। আর এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এই দুইটার জন্য তোমার পানিতে অস্থায়ী ক্ষরতা হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা যদি সংকেত আকারে দেই, একটা হচ্ছে তোমার CaSO3 2 না কেরে, আর একটা হচ্ছে Mg বাইকার্বনেট। বুঝতে পেরেছি? এটা হচ্ছে সংকেত। সো তোমরা হচ্ছে দুইটাই মনে রাখবা, দুই টাইপের। ওকে আমরা হচ্ছে একটু দ্রুত যাই, দেখি আর কি কি প্রশ্ন এরকম আসার মতো, কোনগুলো হচ্ছে আসার মতো। ওকে এগুলো সবই কিন্তু আসে। আচ্ছা এটা বলো, এটা আসে, খুবই গুরুত্বপূর্ণ। সাপের বিষে কি থাকে? লেড মনোক্সাইড, ফ্লোরিক অক্সাইড, কপার সালফেট আর হচ্ছে জিঙ্ক সালফাইড। এটা বলো। 33 বলো, 33-তে কি হবে? 33-তে কি হবে? বলো বাচ্চারা, 33 বলো। আমার
কথা শুনতে পাচ্ছ কিনা বাচ্চাটা বললো, আবার মাঝখানে কারা জানি বলছিল, আপু জোরে বলেন। গুড গুড। সাপের বিষে থাকে তোমার হচ্ছে লেড অক্সাইড, সরি লেড সালফাইড। সাপের বিষে থাকে হচ্ছে তোমার লেড সালফাইড। সাপে কামড় দিলে আবার কেউ এখন ওজাবদ্দির কাছে যায় না, সবাই হসপিটালে এসো, ঠিক আছে? কারণ অন্ধকার যুগে পড়ে থাকতে নাই। কয়েকদিন আগে নিউজে দেখলাম যে সাপে কামড়াইছে, কই জানি তোমার হচ্ছে কার কাছে নিয়ে গেছে কি, মেডিকেলে ট্রিটমেন্ট না দেওয়ার জন্য অন্য জায়গাতে নিয়ে গেছে, পানি পট্টি এডি হুডি কেমনে কি খাওয়াইছে, অঙ্গ ধরে কাটটা ফেলাই দেওয়া লাগছে, বুঝছো? তো প্রত্যেকটা মানে তোমার হচ্ছে বিষের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? আলাদা আলাদা অ্যান্টিডোট আছে। তো সাপের কামড় কেউ খাও না, আর যদি কেউ খায়ও থাকো মেডিকেল থেকে ট্রিটমেন্ট নাও। আচ্ছা এরকম, আচ্ছা এটা 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 ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। এটা বলো, সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি? তোমরা অনেকেই হচ্ছে, এটা তোমার এটা রসায়নের প্রশ্ন, রসায়নের একদম দ্বিতীয় পত্রের লাস্টের দিকে আছে। হ্যাঁ, দ্বিতীয় পত্রের লাস্টের অধ্যায়, ওইখান থেকে তোমার অনেক সুন্দর সুন্দর প্রশ্ন, অনেক সহজ একটা অধ্যায়, পড়লে ভালো লাগবে দেখবা। ওখানে মানে মানুষের সৌন্দর্যবর্ধক কিছু জিনিসের নাম দেওয়া আছে, সাবান দেওয়া আছে, লিপস্টিক দেওয়া আছে। লিপস্টিক থেকে একটা প্রশ্ন আসছে যে লিপস্টিকে তোমার হচ্ছে মানে কি দ্বারা তৈরি করা হয়। তারপরে সাবান তৈরি করার পর উপজাত হিসেবে কোনটি পাওয়া যায়, বা সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি, ঠিক আছে? তাহলে সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি হবে? আসলে এই নেটটা অনেক স্লো, এখানে আবার অনেক পরে আসতেছে। গুড, চর্বি চর্বি, হ্যাঁ। এই জন্য দেখবা যে যখন তোমরা সাবান দিয়ে স্নান করো, যদি কেউ হচ্ছে বালতির মধ্যে কখনো সাবান দিয়ে হাত ধরার পরে বালতির মধ্যে হাতে ডুবাই দাও, দেখবা যে বালতির উপরে একটা মানে তেল তেলে আস্তরণ পড়ে, ঠিক আছে? সাবানে অনেক করে তেল আর চর্বি দিয়ে বানানো হয়, এজন্যই হইতেছে তোমার বলা হয়েছে সাবান তৈরির প্রধান কাঁচামাল চর্বি, ঠিক আছে? এবার একটু ডিপ্লোমা 23-24 একটা প্রশ্ন আমরা একটু দেখি। আহ কয়েকটা প্রশ্ন আমরা দেখবো, হ্যাঁ কয়েকটা প্রশ্ন একটু দেখবো, একটু সাথেই থাকি। ওকে, এই দেখো, পতঙ্গ পরাগী ফুল কোনটি? এখান থেকে যে উদ্ভিদের এই পাত্র থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন থাকে। পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী, যারা হচ্ছে কর্নিয়ার ফ্রি ক্লাস গুলাও করছিলা তাদের এখানে ভুল হওয়ার পসিবিলিটি নাই, কারণ এগুলো খুব সুন্দর করে ডিটেলসে তোমাদেরকে বলা হয়েছে। আচ্ছা বলো তো একটু দেখি, পতঙ্গ পরাগী ফুল কোনটি? শিমুল, ধান, কদম, জবা। মানে হচ্ছে তোমার পতঙ্গ পরাগী মানে পরাগটা পতঙ্গ বয়ে নিয়ে যাবে। পরাগ মানে হচ্ছে তোমার কি বলা যায়, তোমরা পরাগ দেখছো, ধরছো, যেমন জবা ফুলে, ধরো এই একটা জবা ফুল, এই জবা ফুল আঁকা হয় নাই, দেখছো? আচ্ছা একটা ফুল এই যে এরকম এরকম ইয়া থাকে না, হলুদ কালার হলুদ কালার, এরকম মাথার উপরে গুড়ি 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 গুড়ি, এটা হচ্ছে পরাগ। এই পরাগটা কি করে তোমার হচ্ছে নিষিক্ত হইতে সাহায্য করে, ঠিক আছে? মানে নিষিক্ত হয়ে ওইখান থেকে ফল হয়, ফল হইয়া মানে ফুল হয়, ফুল হয়ে ফল হয়, ফল হয়ে তারপরে বীজ হয়, তারপর সেখান থেকে নতুন উদ্ভিদ হয়, মানে উদ্ভিদের একটা প্রজননের প্রক্রিয়া বলতে পারো, যে এই পরাগ স্থানান্তর করা, ঠিক আছে? তাহলে এই পরাগটা কখনো কখনো কোনো মানুষ স্থানান্তর করতে পারে, কখনো কখনো বাতাসে স্থানান্তর করতে পারে, কখনো কখনো পাখিতে স্থানান্তর করতে পারে। তো যদি সেটা কোনো পতঙ্গ যেমন মৌমাছি, তারপরে হচ্ছে তোমার ভোমরা, ভ্রমর যেটাকে বলি, এরা স্থানান্তর করে সেটাকে বলি পতঙ্গ পরাগী। যদি হচ্ছে বাতাস স্থানান্তর করে, যেমন মাঠ পর্যায়ের ফসলগুলা, যেমন ধান গম, ওরা কি যে বাতাস যখন আসে এরকম দোল দেয় না, একটা সাথে একটা লেগে যায় না, ওই লেগে যাওয়ার সময় পরাগটাও হচ্ছে তোমার আলাদা, মানে আরেকটার গায়ে আরেকটা লেগে যায়। তারপরে হচ্ছে যেমন পানিতে কচুরি পানা দেখবে ঢেউয়ে ঢেউয়ে উপরের দিকে নামে, উপরের দিকে ওঠে, নিচের দিকে নামে, ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা লাগে, দুইটা পাশাপাশি কচুরি পানা, এরা হচ্ছে পানি পরাগী। এরকম জানতে চাইছে পতঙ্গ পরাগী কোনটি। অনেক কথা বলে ফেলছি, অনেক কথা বলে ফেলছি বাচ্চারা, এবার তাড়াতাড়ি করে কও। শিমুল, ধান, কদম আর হচ্ছে জবা। ওকে ওকে, এই ফোন।
এই সময় এসে ফোন যদি হ্যাং করে মেজাজটা কেমন গরম হয় কও। গুড আপু, বি হবে, ধান হবে। এই ধান পতঙ্গ না, ধান বায়ু পরাগী। ধান গম এগুলো মাঠ পর্যায়ের ফসল, মনে রাখবে এরা সব হচ্ছে তোমার বায়ু পরাগী, অর্থাৎ বাতাস ছাড়লেই ওরা আন্দোলিত হবে, পরাগে স্থানান্তর হয়ে যাবে। স্নিগ্ধ তারা বলছো ধান, এটা জবা হবে। বাচ্চারা পড়াশোনায় যদি এত হুজুবুজু খাও হেলে কি হইব। এটা বলো কোনটি সংক্রামক রোগ নয়? খুবই সহজ, দেখছো? এটা বলো কোনটি সংক্রামক রোগ নয়? ডায়াবেটিস, গুটি বসন্ত, কলেরা, করোনা। দেখো সংক্রামক মানে কি? যে রোগটা হচ্ছে তোমার একজনের হইলে আরেকজনের হবে, একজনের থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা আছে, সেটা সংক্রামক। তাহলে একজনের হইলে আরেকজনের হওয়ার সম্ভাবনা নাই, সেটা হচ্ছে সংক্রামক নয়। তাহলে সেটা হবে ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে তোমার সংক্রামক রোগ না, এই রোগটা একজনের হলে আরেকজনের হয় না। আর বাকি কলেরা, এরা একটা সংক্রামক রোগ, পানির মাধ্যমে হয়। তারপরে এটা তোমার গুটি বসন্ত, এটাও শ্বাসের রোগ। করোনা এটা তো আরো ডেঞ্জারাস, তাহলে এগুলার একটাও হবে না। ঠিক আছে, এরপর আরো কি প্রশ্ন আসতে পারে? কচু শাকে কোন ধাতু থাকে? দস্তা, তামা, লোহা, সীসা। দেখছো কচু শাকে কি থাকে? প্রচুর পরিমাণে থাকে। প্রচুর পরিমাণে কি থাকে? আমরা কি বলি? আয়রন থাকে। এটা মজার ব্যাপার, তোমাদেরকে বলি, এই কচু শাকে প্রচুর পরিমাণে তোমার হচ্ছে আয়রন থাকে, যেটাকে আমরা লোহা বলি। এই আয়রনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার, কারণ আয়রনের অভাবে কিন্তু অনেক সময় আমাদের অ্যানিমিয়া হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা কিন্তু বাংলাদেশের অনেক মায়েদের এখনো হয়। মেয়েদের বিশেষ করে বেশি হয়, মেয়েদের হয়, এরপরে হচ্ছে মায়েদেরও হয়। এই কচু শাক খেতে বলে, এজন্য প্রচুর পরিমাণে কচু শাক খেতে বলে। আর কচু শাকের সাথে অবশ্যই ভাইটামিন সি খেতে হবে, তাহলে এই আয়রনটা হচ্ছে অ্যাবজর্ব হবে বডিতে। এই দুটো একসাথে খেলে আয়রনটা অ্যাবজর্ব হবে, তখন হচ্ছে তার এই আয়রনের ঘাটতিটা থাকবে না। এজন্য প্রচুর পরিমাণে কচু শাক খাবা, সাথে প্রচুর পরিমাণে ভাইটামিন সি মানে হচ্ছে লেবু খাবা, তাহলে তোমার হচ্ছে এই মানে আয়রনের ঘাটতিটা হচ্ছে পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? সুন্দর একটা জিনিস তোমাদেরকে বললাম। অনেকে তো দিয়েছিলে মোবারক হোসেন লিমন, দিয়েছিলে মিষ্টি আখি, তো দিয়েছিলে শ্রাবণের মেঘকন্যা, ধিনী রহমান, শারমিন নিপা। গুড গুড, তোমাদের অনেকে উত্তর হয়েছে। বাচ্চা নতুন একটা জিনিস বলে দিলাম, এটা হচ্ছে একটু জেনে রাখো। আর দু একটা প্রশ্ন আমরা দেখবো। এই যে এটা বলো, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? পালপ, সিমেন্টাম, এনামেল, ডেন্টিন। এটা শুধুমাত্র দাঁত না, বলতে পারো আমাদের পুরো শরীরের মধ্যে সব থেকে কঠিন অংশ হচ্ছে এই অংশটা। এটা বলো, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? এটা পারবা তোমরা, আমি জানি এটা পারবা। পালপ, সিমেন্টাম, এনামেল আর হচ্ছে ডেন্টিন। গুড, স্নিগ্ধ তারা বলেছো, উর্মিলা মির্জা বলেছো। গুড, এনামেল। তাহলে দাঁতের সব থেকে কঠিন অংশের নাম হচ্ছে তোমার এনামেল। ওকে, আচ্ছা, এটা ঠিকই না, একদমই ট্রিকি কোশ্চেন না, খুব ইজি ছিল। এটা বলো, দেখো এটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই, হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? সবসময় মনে রাখবা, হৃৎপিণ্ড কথাটা যদি থাকে বাবা, সেখানে কার্ডিও কথাটা থাকবে। যেমন যারা হৃৎপিণ্ডের ডাক্তার তাদেরকে আমরা বলি কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তো হৃৎপিণ্ড কথা মানে সেখানে কার্ডিও থাকবে। তাহলে দেখো তো এখানে কার্ডিও কই আছে? এই জায়গায় আছে কার্ডিও, এই জায়গায় ছাড়া কোথাও কার্ডিও নাই। তাহলে হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম হইতেছে পেরিকার্ডিয়াম। বুঝতে পেরেছি? কার্ডিও থাকলেই বুঝে নিবা সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এইটা হচ্ছে, এর থেকে সহজ টেকনিক আর নাই বাবা, আমার কাছে তো আর নাই এর থেকে সহজ টেকনিক। আচ্ছা, আর দু একটা প্রশ্ন দেখি আমরা, তারপরে হচ্ছে আমরা শেষ করে দিব। এই যে ভিটামিন ডি এর অভাবে নিচে কোনটি হয়? ছোট্টবেলার প্রশ্ন। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রক্ত শূন্যতা, রাতকানা, রিকেটস, ডায়রিয়া। এটা তোমরা সবাই পারো, সবাই পারো। ভিটামিন ডি কি হাড় মজবুত করে না? ছোট বাচ্চাদের দেখবা যে তেল দিয়ে রোদের মধ্যে নিয়ে হাত পা মালিশ করে, কি বলে? ভিটামিন ডি আসতেছে শরীরে রোদ থেকে, মানে ভিটামিন ডি আসতেছে বলতে কি, হ্যাঁ রোদে থাকে। তো এটা হচ্ছে তোমার সূর্যের আলোতে মর্নিং আওয়ারে, মর্নিং এ তোমার হ্যাঁ ফার্স্ট আওয়ারে না, ওরকম 10টা 11টার দিকে। তো ওই রোদটা 10-15 মিনিট শরীরে যদি লাগে, তারপরে হচ্ছে তখনই কিন্তু এসে ধুয়ে ফেলা যাবে না, ওইটা শরীরে থাকতে হবে। 30 মিনিট যদি শরীরে স্টে করে, তখন শরীরের মধ্যেই ভিটামিন ডি তৈরি হয়। মানে সরাসরি রোদে ভিটামিন ডি থাকে না, ওই সূর্যের রশ্মিটা শরীরে পড়লে, কিছু সময় স্টে করলে, তখন শরীরে হচ্ছে তোমার ভিটামিন ডি তৈরি হয়। আমাদের হাড়টার মজবুত হয় আর কি। এই জন্য একজন মানুষের কিন্তু প্রতিদিন একটু হলেও রোদে থাকা উচিত। যদিও তোমার হচ্ছে একদম কি বলে মিড
দুপুরে একদম মধ্য দুপুরে থাকা উচিত না, ওই সময় আবার ইউভি রেটা চলে আসে, তার একটু আগ দিয়ে থাকা উচিত। ঠিক আছে, মানে সকালের রোদটা দেখবা লাগাইতে বলে, ওই সকালের রোদে ভাইটামিন থাকে আর কি, ভাইটামিন থাকে বলতে শরীরের মধ্যে তৈরি হয়। এই ভিটামিন ডি এর অভাবে কি হয়, এটা হচ্ছে তোমার রিকেটস হয়। রক্ত শূন্যতা হচ্ছে তোমার অ্যানিমিয়া হইতে পারে, অনেক সময় আয়রনের অভাবে হতে পারে, যেটাকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতে পারি। তারপরে হচ্ছে রাতকানা ভিটামিন এ এর অভাবে হতে পারে। ডায়রিয়া এটা পানিবাহিত রোগ, এটা কোনো কিছুর অভাবে হয় না, পানির মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে তখন হচ্ছে তোমার ডায়রিয়াটা হবে। বুঝতে পেরেছি? ওকে, তারপরে হচ্ছে কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ, মানে হচ্ছে এখানে কোনটাই বেশি ভিটামিন সি আছে, এখানে যতগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটাই হচ্ছে তোমার ভিটামিন সি বেশি, কোনটা খাইতে বেশি টক লাগে। ভিটামিন সি দেখবা একটু বেশি টক স্বাদযুক্ত, মানে অম্ল স্বাদযুক্ত বলে না, যে এসিটিক অ্যাসিড, কি বলে এসিটিক অ্যাসিড না, মানে যেটা হচ্ছে অ্যাসিড, ওটা টক স্বাদযুক্ত। তার মানে তোমার হচ্ছে ভিটামিন সি কিন্তু অ্যাসিড। ঠিক আছে, তো এটা একটু বেশি টক কোনটা দেখো। তরমুজ এত টক না, সরি, তরমুজ এত টক না, তরমুজ মিষ্টি। শশাও র্যান্ডম, কাঁঠাল মিষ্টি, একটু টক টক হচ্ছে আনারস। দেখবো অনেকে আনারস খাইতে পারে, আরে আমার দাঁত চকে গেছে, তো এই যে বলে দাঁত চকে গেছে, তো এটা ভিটামিন সি সমৃদ্ধ আর কি, মানে বেশি তুলনামূলক ভিটামিন সি আছে তোমার হচ্ছে আনারসে। বুঝতে পেরেছি? ওকে, এরপর আরেকটা প্রশ্ন কি আছে, জিনের রাসায়নিক গঠন কি? জিনের রাসায়নিক গঠন কি ব্যাপারে তোমরা সবাই পারো। ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, কি হবে? অবশ্যই ডিএনএ, এটা তোমরা সবাই পারো, অবশ্যই ডিএনএ। বুঝতে পেরেছি? নিউক্লিয়ার ফিউশনে জ্বালানি কোনটি বলো? হিলিয়াম, আর্গন, পানি, হাইড্রোজেন। অর্থাৎ নিউক্লিয়ার ফিউশনের যে জ্বালানি, এটা তো একটা বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে কি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে এখানে মেইন জ্বালানি হচ্ছে তোমার হাইড্রোজেন। বুঝেছো? এখানে মেইন জ্বালানি হচ্ছে তোমার হাইড্রোজেন। ওকে, তো দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। ওকে, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে বা কোনটা বুঝতে পারোনি? এই প্রশ্নগুলো বিগত বছরে আসছে, তো এই প্রশ্নগুলাই যে পরবর্তী বছর আসবে ব্যাপারটা এরকম না, বাট জায়গাটা রিপিট হতে পারে। এই বছর যে জায়গা থেকে প্রশ্ন আসছে, গত বছরে একই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কোন ধরনের প্রশ্ন আসবে তোমাদের কাছে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তো নিয়মিত হচ্ছে এখানে তোমরা ভিডিও পাবে, লাইভ ক্লাস পাবে, ফ্রি ক্লাস পাবে, ফ্রি ক্লাস গুলো করতে থাকো। কার কোথায় প্রবলেম সেটা হচ্ছে অবশ্যই জানাবে। যারা হচ্ছে ভাইয়ারা আপুরা ক্লাস নেবে সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের থেকে বিদায় নিয়ে নিব। তার আগে একটু জেনে নিব যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে একটু টুকুস করে আমাকে তাড়াতাড়ি করে ফেলো, তোমাদের উত্তরটা দিয়ে আমি হচ্ছে চলে যাই। আর যদি প্রশ্ন না থাকে, বুঝতে পারো সব, দেন একটু কষ্ট করে ডান লিখলে আমার জন্য ইজি হবে, যে তোমরা সবাই হচ্ছে গেস করতে পেরেছো, ক্যাচ করতে পেরেছো। গুড। আপু বিএসসি নার্সিং এর জন্য কি বায়োলজি ফুল সিলেবাস? বাবা এডমিশনে কোনো শর্ট সিলেবাস নাই বাবা, যে মানে যে সেক্টরে পরীক্ষা দাও না কোনো, এডমিশন মানেই হচ্ছে তোমার ফুল সিলেবাস। আপু প্রতিদিন কটে ক্লাস হবে? প্রতিদিন 7:30 ক্লাস থাকবে বাচ্চা। তামানো জান বৃষ্টি ডান, গুড। তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো করে পড়াশোনা করে ভালো থাকো এবং কর্নিয়াতে হচ্ছে চোখ রাখো ফ্রি ক্লাস গুলো করার জন্য। তো বাবা সবাইকে। আপু ক্লাসটা অনেক ভালো হয়েছে, ধন্যবাদ উর্মিলা মির্জা আপু। ভাই শেষ। হ্যাঁ। আপু আপনি অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আমাগো গরম হয়ে গেছে। ফার্স্টের দিকে লাইট এত কম ছিল।